বিতর্কিত হামলা চালিয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাইকে ঘোষণা দিয়ে সন্ত্রাসী ছাত্র দলের উপর আওয়ামী লীগের হামলা, মোটরসাইকেলে আগুন। নোয়াখালী সদর উপজেলা ছাত্র দলের নেতা কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। হঠাৎ করে তারেক রহমান সাহেব বা তার সরকারের মধ্যে কি পলায়নের কোনো লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন, বা 4 মাস অতিক্রান্ত হলো, তো এই সময়ের মধ্যে হঠাৎ করে এই পালানোর কথা আসলো কেন? বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা কাফনের কাপড় পরে আরেকটি পাল্টা গণঅভ্যুত্থান ঘটানোর জন্য রাজপথে নামবে। আওয়ামী লীগ যদি এবার কোনোভাবে পাল্টা অভ্যুত্থান বলেন, সেনা অভ্যুত্থান বলেন, এবং যে কোনো কূটনীতিক ভাবে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে, তাহলে বাংলাদেশ থেকে জামাত ইসলামী এই এনসিপি টোকাইগুলো একেবারে সারা জীবনের জন্য চিরতরে বিলীন হয়ে যাবে। মার্কিন ডিপ্লোমেট জানে শেখ হাসিনা চলে আসবেন, ওরা খুব ভালো করে জানে, এবং শেখ হাসিনা চলে আসলে সবকিছুই তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, সেটাও তারা জানে। কাজেই এখন শেখ হাসিনা বাংলাদেশে চলে আসার অনেক আগেই ডিপ স্টেট বাংলাদেশে একটি পথ পরিবর্তন ঘটিয়ে এখানে একজন মোহাম্মদ মুর্সিকে ক্ষমতায় বসিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ। দিল্লির কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি পাঠায়নি অন্তর্বর্তী সরকার কিংবা বর্তমান বিএনপি সরকার। ঠিক এই পরিস্থিতিতে দিল্লি থেকে শেখ হাসিনা ঘোষণা দিলেন তিনি এবছরই দেশে ফিরবেন। এদিকে দেশের মাটিতে আওয়ামী লীগ ধারাবাহিকভাবে রাজপথে নামছে, উঠছে জয় বাংলা স্লোগান। আর এ সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন বিচার হবে আইন অনুযায়ী, দরকার হলে আমরা একটু সময় নেব। কিন্তু কেন? ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার যেখানে তড়িঘড়ি করে বিচার শেষ করলো, সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান কেন হঠাৎ সময় নেওয়ার কথা বলছেন? পর্দার আড়ালে কি ভারত কোনো নতুন খেলা খেলছে? শুরুতেই আসা যাক ট্রাইব্যুনালের রায় প্রসঙ্গে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরপরই জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে পুনর্গঠন করে। 2025 সালের 17 নভেম্বর আসে সেই রায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া হয় সর্বোচ্চ সাজা ফাঁসি। কিন্তু এই রায়ের পর থেকেই দেশের আইনি মহলে ও রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, এই ট্রাইব্যুনাল মূলত তৈরি হয়েছিল 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা বাঙালিদের ওপর গণহত্যা চালিয়েছিল এবং পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিল তাদের বিচারের জন্য। আন্তর্জাতিক অপরাধ আইন 1973-এর আওতায় এই বিচার করা হয়েছিল। সমালোচকদের মতে 2024 সালের জুলাই আন্দোলন দমনের ঘটনাকে 1971 সালের যুদ্ধ অপরাধের আইনের কাঠামোর মধ্যে এনে বিচার করা আইনের মূল চেতনার ব্যত্যয়। শেখ হাসিনার সমর্থক ও আইনজীবীরা একে রাজনৈতিক প্রতিহিংসার বিচার বলে উল্লেখ করেছেন। আইনি বিতর্কের চেয়েও বড় প্রশ্ন উঠেছে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে। রায় হলো 2025 সালের নভেম্বরে, বর্তমানে 2026 সালের জুলাই মাস। 8 মাসেরও বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে বিচারের পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি এখনও অফিসিয়ালি পাঠানো হয়নি বাংলাদেশ থেকে। কিন্তু কেন? সাধারণ মানুষের মনে প্রশ্ন, অন্তর্বর্তী সরকার কি সত্যি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চেয়েছিল, নাকি এটি ছিল কেবলই একটি রাজনৈতিক আইওয়াশ? ভারতকে আনুষ্ঠানিকভাবে রায়ের বিবরণী না পাঠানো কূটনৈতিক অঙ্গনে বড় এক রহস্যের জন্ম দিয়েছে। অনেকে মনে করেন ডক্টর ইউনূসের সরকার ভারতের সাথে সরাসরি কোনো কূটনৈতিক সংঘাতে জড়াতে চাননি। অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর নির্বাচনে জিতে ক্ষমতায় আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর দায়িত্ব নেওয়ার পরে জুলাই আগস্টের বিচার নিয়ে তার কণ্ঠে শোনা গেল ভিন্ন সুর। তিনি বললেন আইন অনুযায়ী বিচার হবে, দরকার হলে আমরা একটু সময় নেব। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আইন অনুযায়ী আইনের যে সকল নিয়ম করা হচ্ছে সবগুলো বজায় রেখে দরকার হলে আমরা একটু সময় নেব। ডক্টর ইউনূসের সরকার যেখানে তড়িঘড়ি করে আওয়ামী লীগ নেতাদের বিচার করে সাজা দিচ্ছিল, সেখানে তারেক রহমান কেন সময় নিতে চান? রাজনৈতিক বিশ্লেষকরা এর পেছনে গভীর কূটনৈতিক ও ভূ রাজনৈতিক কারণ দেখছেন। তাহলে কি দিল্লির শর্ত মেনে ভারতের কথায় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার বিলম্ব করার কোনো পরিকল্পনা চলছে? ভারত কখনোই চাইবে না তাদের দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝোলানো হোক বা তাকে অপমানজনকভাবে বাংলাদেশে ফেরত পাঠানো হোক। তারেক রহমানের এই সময় নেওয়ার কৌশল কি আসলে দিল্লির এজেন্ডা বাস্তবায়নের একটি অংশ? এদিকে দেশের ভেতরের চিত্র দ্রুত পাল্টাচ্ছে। 2024 সালে আগস্টের পর যারা আত্মগোপনে ছিল তারা এখন প্রকাশ্যে আসতে শুরু করেছে। সম্প্রতি একাধিক আওয়ামী লীগ নেতার জানা যায় হাজার হাজার মানুষের উপস্থিতি এবং সেখানে বুক ফুলিয়ে জয় বাংলা স্লোগান দেওয়া প্রমাণ করে দলটি সংগঠিত হচ্ছে। এই জনস্রোত এবং মাঠের হাওয়া বুঝেই দিল্লি থেকে শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন তিনি এবছরই দেশে ফিরবেন।
আর এই ঘোষণার পরই দেশের রাজনৈতিক অঙ্গনে যে প্রতিক্রিয়া দেখা গেছে তা এক কথায় নজিরবিহীন। জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েস ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপি ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন যা বলেছেন তা অনেককে চমকে দিয়েছে। তিনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরবেন, এর চেয়ে সুখের সংবাদ আর কি হতে পারে? ইন্টারপোলের সহযোগিতা ছাড়াই যদি শেখ হাসিনা যদি আইনের কাছে আত্মসমর্পণ করেন, দেশে ফিরে আসেন, এর চেয়ে সুখের সংবাদ আপনার বাংলাদেশের জনগণের কাছে কি থাকতে পারে? এখানেই শেষ নয়। এনসিপির মুখপাত্র এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, আমরাও তাকে ওয়েলকাম জানাবো। আমরা ওয়েলকাম করব যদি তিনি আসেন তাহলে এবং শাস্তি ফেস করেন। আইনগত কোনো বাধা নাই, উনি ফিরবেন, ফিরে সারেন্ডার করবেন, বেইল চাবেন, সেটা আমাদের নর্মাল সিআরপিসির যে প্রসিডিওর সেটা উনি ফলো করবেন। আর সবচেয়ে বড় আইনি মোচরটি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি স্পষ্ট জানিয়েছেন, শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই। হঠাৎ কি এমন হলো যে শেখ হাসিনাকে কয়েক মাস আগেও খুনি এবং স্বৈরাচার বলে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছিল, আজ তাকে দেশের সমস্ত শীর্ষ রাজনৈতিক পক্ষ তাকে স্বাগত জানানোর জন্য উন্মুখ হয়ে আছে। এটি কি কেবলই তাকে বিচারের মুখোমুখি করার কৌশল, নাকি এর পেছনে রয়েছে কোনো মহাপরিকল্পনা? চলুন সমীকরণটি একটু মেলানো যাক। প্রথমত, শেখ হাসিনা যদি সত্যি ভারতের সহযোগিতায় দেশে ফেরেন, তবে তা হবে বর্তমান তারেক রহমান সরকারের সাথে দিল্লির একটি অলিখিত চুক্তির অংশ। দ্বিতীয়ত, বিএনপি হয়তো মনে করছে শেখ হাসিনা দেশে ফিরে সরাসরি আইনি প্রক্রিয়ার মুখোমুখি হলে এবং জেলে গেলে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের আন্দোলন স্থিমিত হয়ে যাবে। কিন্তু যদি বিচার প্রক্রিয়াকে সময় নেওয়ার নামে দীর্ঘায়িত করা হয়, তবে বুঝতে হবে পর্দার আড়ালের খেলাটা ভিন্ন। বিএনপি হয়তো চাইছে শেখ হাসিনাকে দেশে এনে যদি একটি দীর্ঘমেয়াদী ও আপিলযোগ্য বিচার প্রক্রিয়ার মধ্যে রাখা হয়, তিনি জেলেও থাকবেন, আবার ভারতের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তার ফাঁসির রায় কার্যকর করা থেকেও বর্তমান সরকার বিরত থাকতে পারবে। অর্থাৎ সাপও মরবে, লাঠিও ভাঙবে না। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, তবে বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে শেখ হাসিনার বাংলাদেশ প্রত্যাবর্তন এখন আর কোনো দূরের কল্পনা নয়। আপনার কি মনে হয়, শেখ হাসিনা কি আসলেই এবছর দেশে ফিরবেন? আর তারেক রহমানের এই ধীরগতির বিচারের সিদ্ধান্তের পেছনে হঠাৎ করে তারেক রহমান সাহেব বা তার সরকারের মধ্যে কি পলায়নের কোনো লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন? বা 4 মাস অতিক্রান্ত হলো, তো এই সময়ের মধ্যে হঠাৎ করে এই পালানোর কথা আসলো কেন? আপনারা লক্ষ্য করবেন যে এই কথাগুলো কিন্তু আমরা বলছি না। সরকারের বান্ধব, সরকারের আপনজন, সরকারের ভেতরের লোক, সরকারের বাইরের লোক, পার্লামেন্টের ভিতরের লোক, পার্লামেন্টের বাইরের লোক, বা যে সকল দল পার্লামেন্টে রিপ্রেজেন্ট করে তাদেরই যে সকল সদস্য পার্লামেন্টে যেতে পারেনি, বা যে সমস্ত দল বা ব্যক্তি পার্লামেন্টে গেছেন, মন্ত্রী হতে পারেননি, সরকারি ঘনিষ্ঠজন, তারপর মন্ত্রী হয়েছেন কিন্তু ক্ষমতা পাননি, তাদেরকে বঞ্চিত করা হয়েছে, একঘরে করে রাখা হয়েছে। তো এই সকল মানুষ একান্ত আলোচনায়, কখনো কখনো মিডিয়ার সামনে সরকারকে ভয় দেখানোর জন্য যার যার অবস্থান থেকে তারা বলেন যে ইন্ডিয়াতে আওয়ামী লীগ পালিয়ে গেছে, দে হ্যাভ দ্য ওয়ে, তাদের একটা পথ ছিল, তাদের একটা অবস্থান ছিল, তাদেরকে আশ্রয় দেওয়ার মতো দেশ, কাল, জাতি ছিল। কিন্তু আপনারা পালাবেন কোথায়? একটু স্মরণ করে দেখুন তো যে গত 4 মাসে এই কথাগুলো কতবার বলা হয়েছে, কোন কোন নেতারা বলেছেন, কোন কোন দলের লোক বলেছেন। তো তারই প্রেক্ষিতে মূলত এই আজকের এই অনুষ্ঠানটি করা। আসলে বিএনপির জন্য পালানো সত্যিকার অর্থে একটি ঝামেলার বিষয়, এবং জামাতের জন্য ঝামেলার বিষয়। কোনো কারণে গণেশ উল্টে গেলে, রাজনীতির যে পরিবেশ পরিস্থিতি তাদের বিরুদ্ধে চলে গেলে, তাদেরকে এদেশের মাটিতেই প্রতিপক্ষের হাতে লাঞ্ছিত, অপমানিত এবং আরও যে সকল দুর্ভোগ দুর্দশা রয়েছে সেগুলো পোহাতে হবে। কিন্তু আওয়ামী লীগের মতো টুস করে সীমান্ত পাড়ি দিয়ে তারা দিল্লিতে চলে যাবেন, কলকাতাতে চলে যাবেন, আগরতলা, মুর্শিদাবাদ কিংবা অন্য কোনো শহরে যাবেন ভারতের, যেটি সম্ভব নয়। তারপর তারা সীমান্ত পাড়ি দিয়ে, বঙ্গোপসাগর পাড়ি দিয়ে অন্য কোনো দেশে যাবেন, মায়ানমারে যাবেন, বাংলাদেশের গহীন অরণ্য পাড়ি দিয়ে তারা মায়ানমার হয়ে থাইল্যান্ড যাবেন, সমুদ্র পথে তারা সেই বঙ্গোপসাগর পাড়ি দিয়ে নৌকায় করে পাকিস্তানের জাহাজে উঠবেন। এটি একেবারে অসম্ভব বিষয়। তো এই কারণে কি হলো যে সরকারের যারা প্রতিপক্ষ, জামাতের যারা প্রতিপক্ষ, তারা সবসময় সরকার এবং জামাতকে ভয় দেখাচ্ছে যে আপনারা পালাবেন কোথায়। এই হলো মূল বক্তব্য। অতীতে আমাদের দেশে যে রাজনীতির সহিংসতা ছিল, মানে থিঙ্ক অ্যাবাউট দ্য চ্যাপ্টার, রাজনীতির যে অধ্যায় ছিল, সেই অধ্যায়গুলোর একটা পরিণতি আমরা কল্পনা করতে পারতাম। আমাদের দেশে যেই কয়বার পট পরিবর্তন হয়েছে, সেটা 75-এ বলেন, 77-এ বলেন, 81, তারপর 90,
91, 96 মানে যে কয়বারই পট পরিবর্তন হয়েছে সেই কয়বারই মানে এরকম পালানোর মতো ঘটনা ঘটেনি যেভাবে পালানো এইবার আওয়ামী লীগের ক্ষেত্রে ঘটেছে। তো সেক্ষেত্রে যেটি হচ্ছে যে আওয়ামী লীগ যেভাবে পালিয়েছে বিএনপিকে এবং জামাতকে তাদের দুঃসময় একইভাবে পালাতে হবে। দেয়ার ইজ নো ওয়ে। কারণটা কি? কারণটা হলো আমাদের দেশে যখন বা পৃথিবীর যে কোনো দেশে সমাজে কালে একটি মন্দ রেওয়াজ চালু হয়ে যায়, সেই মন্দ রেওয়াজটা কখনো বন্ধ হয় না। ধরুন আওয়ামী লীগ কেন পালালো? প্রচণ্ড একটা ভয় তাদের মধ্যে কাজ করেছে। আওয়ামী লীগ কেন পালালো? তাদের উপর এরকম জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, যেগুলো সহ্য করে তারা দেশের মাটিতে থাকতে পারেনি। আওয়ামী লীগ জমানার শেষ দিকে বহু খুন হয়েছে, পুরো জমানা জুড়ে অসংখ্য গুম হয়েছেন, খুন হয়েছেন, ধর্ষণ থেকে শুরু করে সামাজিক যে অপরাধ, রাজনৈতিক অপরাধ, তার সীমা পরিসীমা নেই। কিন্তু এই দেশে বসবাস করার মতো তারা বিরোধী দলের জন্য একটি পরিবেশ সৃষ্টি করেছিল। তারা মামলা দিত, মোকদ্দমা দিত, একটু দেরি হতো। ওই জমানাতে মানে কোর্ট কাছারিকে শেখ হাসিনার পেটি কোর্ট বলা হতো। এর কারণ হলো তারা সরকারের কথার বাইরে কোনো কিছু করে না। আচ্ছা, এখন কী অবস্থা আছে বলেন তো? এখন কার মানে আপনি বিচারাঙ্গন নিয়ে কী বলবেন? গত 2টি বছরে যেখানে ন্যায় বিচার পাওয়ার কথা ছিল, সেই ন্যায় বিচার কি হয়েছে? যেখানে আদালতের সুমোটো রুল দেওয়া উচিত ছিল, সেখানে আদালত নিজেই মজলুম হয়ে গেছে। দেশের একজন প্রধান বিচারপতি পলাতক, আরেকজন প্রধান বিচারপতি জেলখানাতে। অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিরা প্রকাশ্য রাজপথে মার খেয়েছেন। বিচারপতি, তোমার বিচার করবে যারা, আজ দেখেছে এই জনতা। এই ধরনের কথাবার্তা পাকিস্তান আমলে বলা হতো, বাংলাদেশ আমলেও এরকম অনেক গান হয়েছে। কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন অথবা হাইকোর্ট ডিভিশনের কোনো সম্মানিত বিচারপতিকে পিটুনি দেওয়া হয়েছে, মারধর দেওয়া হয়েছে রাজপথে। এটি জুলাই বিপ্লবের সময় ঘটেছে। সাধারণ জনতা বিচারালয়ে আক্রমণ করেছে, বিচারকরা বিচারাঙ্গন ছেড়ে পালিয়ে চলে গেছেন। এটি গত 2 বছরে ঘটেছে। তো পরবর্তীতে আবার যারা ক্ষমতায় এসছেন ঢালাওভাবে যেভাবে বিচারপতিদেরকে মানে যেভাবে পুলিশের চাকরি খাওয়া হয়েছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের চাকরি খাওয়া হয়েছে, বিচারপতিদেরকে ওইভাবেই দলীয় একটা ট্যাগ লাগিয়ে গণহারে তাদেরকে তাড়ানো হয়েছে। তো বেঞ্চে যারা ছিলেন অর্থাৎ বিচারাঙ্গনে যারা ছিলেন আওয়ামী লীগ জমানায় তাদের প্রায় সবাইকে তাড়ানো হয়েছে। যারা আছেন তারা ধুক ধুক করে কোনো মতে বেঁচে আছেন। অনেকটা প্রাচীরের গাত্রিয়াক নামগোত্রহীন ফুটি আছে ছোট ফুল অতিশয় দিন, ধিক ধিক করে তারে কাননের সবাই। মানে তারা এমনভাবে আছেন যে কোনো মতে জ্বলছেন এবং আশেপাশের সব লোক তাদেরকে গালাগালি করছে। এর বাইরে আপনি যদি বারের কথা চিন্তা করেন, আওয়ামীপন্থী যত শীর্ষ আইনজীবী রয়েছেন, জুনিয়র সিনিয়র, ঢাকা কোর্ট থেকে শুরু করে অন্যান্য বেঞ্চগুলোতে, ইউনুসের জমানাতে তো তাদেরকে দাঁড়াতেই দেওয়া হতো না। এখন কিছু আইনজীবী আছেন যারা নিয়মিত কোর্ট কাছারিতে করছেন, যাচ্ছেন, কথাবার্তা বলছেন, কিন্তু যেটিকে বলা হয় লিগ্যাল রাইট, সেই লিগ্যাল রাইটটা একেবারেই নেই। সরকারের ইচ্ছার বাইরে কেউ যাবে এই কথা কেউ কল্পনাই করতে পারছে না। সেলফ সেন্সরশিপ, আত্মনিয়ন্ত্রণ এবং নিজের অবস্থান থেকে সরকারকে তুষ্ট রাখার যে চেষ্টা এবং তদবির সবাই এই রাষ্ট্রে করে যাচ্ছেন। এতে করে আওয়ামী লীগ জমানাতে রাষ্ট্রে বসবাসের যে উপযোগিতা ছিল, রাষ্ট্রযন্ত্রের কাছে কিছুটা হলো আশা এবং আকাঙ্ক্ষা ছিল, এবং ন্যায় বিচারের ব্যাপারে একটু ধীর গতিতে হলেও মানুষ আশা করতে পারতো যে লোয়ার কোর্টে না হলেও মানে হাইকোর্টে হবে। এবং শেখ হাসিনা ব্যক্তিগতভাবে যদি কাউকে টার্গেট না করে থাকেন তাহলে তার জামিন হাইকোর্ট থেকে হবে, অথবা শেখ হাসিনাকে সামহাউ বললে বা তার কাছে গেলে যে কোনো একটা মাধ্যমে একটা সমাধান পাওয়া যাবে। কিন্তু একই বাংলাদেশ, এই বাংলাদেশে শুধু সমস্যা তৈরি হচ্ছে কিন্তু সমাধানের কোনো কেউ নেই। কোনো মানুষ, কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ, কোনো মন্ত্রী, এমপি, আমলা কামলা কারো দরবার আর্ত মানবতার জন্য, মুসলিমের জন্য খোলা নেই। ফলে আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে যে যার অবস্থানে বসে এতটা হাহাকার করছে, আর নিজের মনের মধ্যে প্রতিহিংসা, জিঘাংসা, হিংসা, দেশ বিদ্বেষ, ক্ষোভ, বিক্ষোভ অনেকটা যাকে বলা হয় সেই যৌতুগৃহের মতো, যেটাকে গ্যালভানাইজিং ইউনিট বলা হয়, যেখানে লোহা গলিয়ে একেবারে পানির মতো করে ফেলা হয়। ঠিক ওই যৌতুগৃহ, সেই যৌতুগৃহের মতো মানুষের মন এবং মস্তিষ্ক টক বগিয়ে ফুটছে। ফলে এই অবস্থাতে যদি কোনো কারণে ক্ষমতার একটা ট্রানজিশন হয়, তাহলে মানে এই এখানে 3 থেকে 4টি পক্ষ আছে এই মুহূর্তে। ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি পক্ষ, তাদেরকে মদত দিয়েছে বিদেশি যে সকল পক্ষ বাংলাদেশে আছে, তারা সরাসরি
বিদেশি কিছু লোকজন, বিদেশি রাষ্ট্রের যারা প্রতিনিধি তারা, এবং সে সকল রাষ্ট্রে যে সকল দালাল রয়েছেন, ফড়িয়া রয়েছেন তারা। এই গত 2 বছরে সাংবাদিক, সাহিত্যিক তো এখন আসলে নেই বললেই চলে, সাংবাদিক নামধারী কিছু লোক আছেন, কিছু নব্য ব্যবসায়ী, নব্য রাজনীতিবিদ, ধড়িবাজ, যে সকল লোকজন তৈরি হয়েছে গত 2 বছরে, বিশ্বাস করেন তাদের পালানোর কোনো জায়গা নেই, নো ওয়ে। অথচ আপনি যদি পৃথিবীর ইতিহাস দেখেন, যুদ্ধের ইতিহাস দেখেন, মানে সব ক্ষেত্রে একটা এক্সিট প্ল্যান থাকে। আমাদের ঘরে জানালা থাকে, দরজা থাকে, ময়লা আবর্জনা নামার জন্য ড্রেনেজ পাইপ থাকে, আমাদের শরীরে আমরা যে সকল পোশাক আশাক করি সেটা খোলার জন্য বাটন থাকে, বোতাম থাকে, হাতা থাকে, তারপর প্যান্টের সেই চেইন থাকে, আপনি আপনার প্রয়োজন সারতে পারেন। কিন্তু এখনকার যে রাজনীতি, পুরো রাজনীতিতে এরকম একটা বদ্ধ শৃঙ্খলের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে, এরকম একটা বদ্ধ ঘরের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে, এখান থেকে আপনি বের হতে পারছেন না। সীমানা পাড়ি দেওয়া তো পরের কথা, অথচ যখনই এরকম কোনো কাজ করা হয় রাজনীতি বা অন্য যে কোনো জায়গাতে, প্রায় সব ক্ষেত্রে একটা সেফ এক্সিট থাকে, পালানোর একটা পথ থাকে, ফেরার একটা পথ থাকে, ফিরে আসার একটা পথ থাকে। কিন্তু এখন সকল পথগুলো, আসার পথ এবং যাওয়ার পথ, রীতিমতো সিল্ড হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এই বন্ধ দরজা কখন কিভাবে কার জন্য খুলবে আর কার জন্য আবার নতুন করে যে দরজাগুলো রয়েছে সেগুলো বন্ধ হয়ে যাবে, সেটাই এখন দেখার বিষয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নোয়াখালী সদর ইউনিয়নে ছাত্রলীগের মিছিল শেষে ছাত্রলীগের নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। আর সেই মিছিলের কথা শুই না ছাত্র দলের সন্ত্রাসীরা সেখানে ছুটে আসে। পরবর্তীতে চায়ের দোকানে বসে থাকা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রলীগের নেতার উপরে সন্ত্রাসীভাবে হামলা চালাতে শুরু করেন তারা। পরবর্তী সময়ে স্থানীয়রা মাইকিং করে মাথায় কাপনের কাপড় পরে এরপরে এসে ছাত্র দল এবং শ্রমিক দলের সন্ত্রাসীদের বাটাম দিয়ে প্রায় ডজন খানিকরে হাসপাতালে পাঠাইছে এবং 12 থেকে 13টা মোটরসাইকেল জ্বালাইয়ে সারখার করে দিয়েছে। কিছু সময় আগে বাইরে ছিলাম, বাইরে থাকাকালীনই খবরটা পাই, কিন্তু বাসায় আসতে আসতে দেখি বাংলাদেশ টাইমস নিউজও করে ফেলছে। আমি হুবহু নিউজটা একটু পড়তেছি, মন দিয়ে একটু শুনেন আর শুকরিয়া আদায় করেন। মাইকে ঘোষণা দিয়ে সন্ত্রাসী ছাত্র দলের উপর আওয়ামী লীগের হামলা, মোটরসাইকেলে আগুন। নোয়াখালী সদর উপজেলা ছাত্র দলের নেতা কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছাত্র দলের একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এখানে একটা উল্লেখ করা হয়েছে, কিন্তু ডজন খানেক। সংঘর্ষে নোয়াখালী শহর শ্রমিক দলের সন্ত্রাসী সাংগঠনিক সম্পাদক হৃদয় সহ ছাত্র দলের সন্ত্রাসীদের ও যুব দলের একাধিক সন্ত্রাসীরা আহত হয়েছেন। শনিবার মানে আজকে সন্ধ্যায় উপজেলার কালাদরাব ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের পশ্চিম শুল্ককিয়া গ্রামে এই ঘটনা ঘটে। বর্তমানে সেখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত রয়েছেন। পুলিশ স্থানীয় সূত্র জানায় শুক্রবার মানে গতকালকে উপজেলার নোয়াইন্নে ইউনিয়নের বাদেরহাট এলাকায় ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। এর প্রতিবাদে শনিবার বিকেলে জেলা ছাত্র দলের সভাপতি NBS সন্ত্রাসী রাসেলের নেতৃত্বে সেখানে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করে সন্ত্রাসী সংগঠন ছাত্র দল। সেখানে থাকাকালীন তারা আওয়ামী লীগের নেতাকর্মীরা কাফনের কাপড় মাথায় বেঁধে কালাদরব ইউনিয়নের একটি মিছিল করে এমন সংবাদ পায় ছাত্র দলের সন্ত্রাসীরা। কর্মসূচি শেষে ছাত্র দলের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে ফেরার পথে কালাদরব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন সেলিমকে তার বাড়ির পাশের একটি দোকানে বসে থাকতে দেখতে পান। এর সময় চেয়ারম্যানের সঙ্গে ছাত্র দলের সন্ত্রাসীদের নেতাকর্মীদের মিছিলের কথা নিয়ে বাকবিতণ্ডা হয়। এদিকে মসজিদের মাইকে এলাকার স্থানীয় এক বাসিন্দা চেয়ারম্যানের উপর হামলার কথা ছড়িয়ে দিলে স্থানীয় আওয়ামী লীগ ও চেয়ারম্যানের সমর্থকরা ঘটনাস্থলে জড়ো হন। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ইট পাটকেল নিক্ষেপ করা হয় এবং ছাত্র দলের সন্ত্রাসীদের মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এতে শ্রমিক দলের সন্ত্রাসী হৃদয় সহ 6 জন আহত হন। পরে রাত 8:45টার দিকে ছাত্র দলের নেতাকর্মীরা সন্ত্রাসীরা বহর নিয়ে হয়ে শাহাদাত হোসেন সেলিমের উপর ব্যক্তিগত কার্যালয়ে আগুন ধরিয়ে দেন। এতে করে জেলা ছাত্র দলের সন্ত্রাসী সভাপতি NBS রাসেল বলেন, চেয়ারম্যানের বাড়ির পাশে ছাত্রলীগের লোকজন মিছিল করার জন্য জড়ো হয়েছিল। খবর পেয়ে ওয়ার্ড ছাত্র দলের সন্ত্রাসীরা সেখানে গেলে তাদের উপর অতর্কিত হামলা চালায় এলাকাবাসী। পরে আমরা বাদেরহাটের কর্মসূচি শেষে ঘটনাস্থলে গিয়ে নেতা কর্মীদেরকে সরিয়ে আনি। হামলার আমাদের 6 জন নেতাকর্মী আহত হয়েছেন এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। সুধারা মডেল থানার ওসি মোহাম্মদ তৌফিদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। হামলা মোটরসাইকেলেও একটি অফিস অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ র্যাব সদস্যরা রয়েছেন। ঠিক এভাবে সারা বাংলাদেশের 96,000 গ্রাম জুড়ে যত সাধারণ জনগণ রয়েছেন আপনাদের এখনই ঐক্যবদ্ধ হইতে হবে।
আমাদের ছাত্রলীগের ভাইরা সারা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন আগুনের গোলার ন্যায় ছুটছে। এই দাবানল থামানো যাবে না। ৭১-এর ন্যায় আপনারা যেমন পাক বাহিনী রাজাকারদের বিরুদ্ধে আমাদের মুক্তি বাহিনী ভাইদের, মুক্তিযোদ্ধাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে তাদেরকে সহযোগিতা করেছিলেন, এখন এই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া ৯৬,০০০ গ্রাম ধরে সাধারণ মানুষ আমাদের ছাত্রলীগের ভাইদেরকে সহযোগিতা করতে হবে। এভাবেই তাদের পাশে দাঁড়াইতে হবে। মনে রাখবেন, ছাত্রলীগ আওয়ামী লীগের আজকের এই কর্মসূচি শুধুই দলের কর্মসূচি নয়, সাধারণ খেটে খাওয়া দিনমজুরের বাঁচারের কর্মসূচি। তেল, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় আকাশচুম্বী দামের বিরুদ্ধে কর্মসূচি। ছাত্রলীগ আওয়ামী লীগের আজকের এই কর্মসূচি অবৈধ ডেবিলি ইনুস, পুলিশ হত্যাকারীদের বিচারের বিষয় নিশ্চিত করা এবং স্বাধীনতার সার্বভৌমত্ব পুনরুদ্ধারের লড়াই। আর এই লড়াইয়ে সাধারণ মানুষকে সহযোগিতার জন্য আমরা বিনতিভাবে অনুরোধ জানাচ্ছি আপনাদের। ৭১-এর ন্যায় আপনারা যেভাবে আমাদের মুক্তি বাহিনী ভাইদের সহযোগিতা করেছেন, ঠিক তদ্রুপ ভাবে এখন আমাদের আওয়ামী লীগের ভাইদের সহযোদ্ধার পাশে ঠিক এভাবে এসে আপনাদের দাঁড়াবেন বলে আমরা প্রত্যাশা রাখি। আমাদের ছাত্রলীগের ভাইদের সহযোগিতা করা মানে আপনার ঘরে থাকা নিজ কন্যা সন্তান, স্ত্রীদের নিরাপত্তার বিষয়, আগামীতে নিশ্চয়তার বিষয়। সুতরাং আজকের এই কর্মসূচি মানে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা কর্মসূচি। মাঠে থাকা পুলিশ সদস্যের ভাইদের কাছে অনুরোধ থাকবে, আমাদের এই কর্মসূচি কিন্তু ৩৫০০ পুলিশ হত্যার বিচারের বিষয় নিশ্চিত করার কর্মসূচি। তাই বাধা দিলে কিন্তু বাঁধবে লড়াই, কেউ কিন্তু দাবায় রাখতে পারবে না ইনশাল্লাহ। রায় হওয়ার পর